বাংলাদেশে যা হয়েছে তা খুবই পরিকল্পিত, সুদূরপ্রসারী এবং কৌশলগত একটি পদক্ষেপ। শুধু একটু দেখুন বিভিন্ন রাজ্যে কি ঘটে চলেছে। পরিস্থিতি এখন হত্যাকাণ্ডে ঠেকেছে। ভাববেন না বিপদ বহু দূরে, অত্যন্ত সুকৌশলে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমরা যদি সজাগ না হই আগামী প্রজন্মকে ভুগতে হবে। নমস্কার সদ্গুরু, আপনি ভারত বা হিন্দুস্থানের ধারণাটা কি বলবেন? আমাদের দেশ কেন আজ বিভেদকামী শক্তি এবং বিশেষ কিছু মতাদর্শ দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার মুখে রয়েছে? দেশকে রক্ষা করতে আমরা কি করতে পারি? এই ভূখণ্ডকে ভারত বলা হয়, সেটা একটা দিক। তবে অন্য স্তরে সবাই একে হিন্দুস্তান হিসেবেই চেনে। হিন্দু শব্দটি নামে রয়েছে কারণ উত্তর হিমালয়, যা আমাদের উত্তর দিকটাকে পুরোপুরি আগলে রেখেছে, আর দক্ষিণে রয়েছে ইন্দু সাগর বা ভারত মহাসাগর, যা আমাদের সম্পূর্ণ দক্ষিণ দিকটা রক্ষা করছে। যখন মানুষ জানত না ঠিক কিভাবে উত্তরের ওই বরফে ঢাকা পথ পাড়ি দিতে হয়, এবং যখন মানুষ সমুদ্রে পাড়ি দিতে জানত না, তখন এই দেশ ছিল নিরাপদ। ফলে এই দেশ বা সভ্যতাটি প্রায় 4.5 থেকে 6,000 বছর ধরে কোনো যুদ্ধ ছাড়াই বিকাশ লাভ করার সুযোগ পেয়েছিল। যখন বিশ্বের বাকি অংশগুলো বিভিন্ন উপজাতির শাসনে ছিল, যারা সারাক্ষণ নিজেদের মধ্যে লড়াই করত, বা সেই সব সেনাপতিদের অধীনে ছিল যারা কেবল রক্তপাতই বুঝত, তখন বিশ্বের অধিকাংশ জায়গার অর্থনীতির মূল ভিত্তি ছিল অন্যকে লুট করা। সমগ্র ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, সব জায়গায় উপজাতিরা একে অপরকে লুট করেই বেঁচে থাকত। কিন্তু এখানে এই ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো আমাদের মায়ের গর্ভের মতো কেবল আগলে রেখেছিল, এতটাই সুন্দরভাবে যে আমরা মন দিতে পেরেছিলাম সঙ্গীত, গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং জীবনের নানান সূক্ষ্ম বিষয়গুলোতে। এবং প্রায় 30% মানুষ পুরোপুরি আধ্যাত্মিক হয়ে উঠেছিলেন, বাহ্যিক জগতের প্রতি কোনো আগ্রহই নেই। শুধু একটাই সমস্যা ছিল, আমাদের লড়াই করার মতো যথেষ্ট লোক ছিল না। তাই যখন আক্রমণ হলো, তারা কোনো সৈন্যদল হয়ে আসেনি, তারা ছিল নিছকই ডাকাত। ঘোড়ায় চড়ে 100-2 ডাকাত আসত, তারা আসত আর লুট করত। তারা এর আগে এমন কোনো দেশ দেখেনি, কারণ তাদের কাছে মূল্যবান কিছুর অর্থ ছিল যা মাটির নিচে পুঁতে রাখা হয় বা যাকে তালাবদ্ধ করে পাহারায় রাখা হয়। কিন্তু এখানে তারা দেখল রাস্তার ধারে সোনা বিক্রি হচ্ছে, যত্রতত্র রাস্তার ধারে হিরে আর দামি রত্ন বিক্রি হচ্ছে। বিশ্বে প্রথম যেখানে হিরে খনন হয়েছিল তা এখানেই। বিশ্বে প্রথম সোনাও পাওয়া গিয়েছিল এইখানেই। সোনা গলিয়ে কিভাবে ব্যবহারযোগ্য ধাতু তৈরি করতে হয় তাও এখানেই শুরু হয়। তাই তারা এইসব রাস্তায় বিক্রি করত, আর কেউ তা চুরি করত না, কারণ আমাদের সভ্যতার মূল ভিত্তিই ছিল আমি অন্যের জিনিসে হাত দেব না। এই বোধটা অত্যন্ত গভীরে গেঁথেছিল। এই কারণেই আজও যদি গ্রামগুলোতে যান, সেখানে দেখবেন মানুষ কত দরিদ্র। তাদের ঘরে ঢুকলে দেখবেন রান্নার কয়েকটা বাসন ছাড়া আর কিছুই নেই, কোনো আসবাব নেই, কিছুই নেই। হয়তো আরেক জোড়া বাড়তি কাপড় আছে, ব্যাস ওইটুকুই। কিন্তু আপনি যদি সেখানে যান, তারা আপনার গলা কেটে আপনার জিনিস ছিনিয়ে নেবে না, তারা তা করবে না, কারণ তাদের মধ্যে এটা গেঁথে আছে, পরের জিনিস কখনো নেব না। তাদের কর্ম তাদের, আমার কর্ম আমার। তো যখন ওই ডাকাতরা এখানে এলো, তারা চটজলদি এসে লুটপাট ধর্ষণ করে যা পারল নিয়ে পালাচ্ছিল। কিন্তু যখনই তারা পেছনে ফিরে দেখল কেউই তাদের তাড়া করছে না, তারা থমকে গেল। এ তো আজব দেশ, আমরা সব লুট করে পালাচ্ছি অথচ কেউই আমাদের ধরতে আসছে না, কোনো সৈন্যবাহিনী নেই। তারপর তারা আবার ফিরে এলো আর দেখল, আপনি বিশ্বাস করবেন না, 50-100 বছরের মধ্যে তারাই সম্রাট হয়ে বসল, ওই ডাকাতরাই। কারণ লড়াই করার লোক ছিল না, আমরা জীবনের আরো গভীর দিকগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা আসলে এমন এক বিশ্বই গড়তে চেয়েছিলাম যেখানে বেশি যুদ্ধ করার মানুষের প্রয়োজন হবে না। হয়তো পরিস্থিতি সামলাতে সামান্য কয়েকজনকে দরকার, কিন্তু
আজ প্রতিটি দেশ যেভাবে সামরিক শক্তি বাড়িয়েই চলেছে, তাতে করে নিশ্চিত এক বড় বিপর্যয়ের দিকেই এগোচ্ছি, আজ নয়তো কাল। দেখুন, সামরিক খাতে যা ব্যয় করছে প্রত্যেকটি দেশই, আর সেনাবাহিনীর পেছনেও যে ব্যয় হচ্ছে, কারণ সেনাবাহিনী ছাড়া দেশ রক্ষা অসম্ভব। এটাই আজকের জগতের রূঢ় বাস্তব। কিন্তু অন্তত দেশের ভেতরে, শুধু আমাদের দেশ নয়, প্রতিটি দেশের অভ্যন্তরে যেন কোনো লড়াই না থাকে, অন্ততপক্ষে হয়তো কোনো একদিন সারা বিশ্বে আর কোনো যুদ্ধ থাকবে না, সেটাই আগামীর আশা। কিন্তু অন্তত দেশের ভেতরে মানুষ যেন একে অপরকে খুন না করে। আর ভাববেন না এমনটা ঘটা অসম্ভব, এটা ঘটার সম্ভাবনা প্রবল। বিশ্বজুড়ে নানান পরিস্থিতি রয়েছে যেখানে বিভেদকামী চিন্তা, বিভেদকামী আবেগ, বিভেদকামী আদর্শ আর বিভেদকামী ধর্মীয় বিশ্বাস দিন দিন আরও প্রকট হয়ে উঠছে, আরও উগ্র হচ্ছে। এই বিভেদকামী শক্তিদের যদি সুযোগ দেন বিশ্বজুড়ে আলোচনার সুর বাঁধতে, দেখবেন সেটাই বিশ্বে শীঘ্রই বাস্তব হয়ে উঠবে। তবে এদের সংখ্যা খুব একটা বেশি নয়, সংখ্যায় কম হলেও তাদের খুব জোর গলা। তো যারা বিভেদ সৃষ্টি করে, যারা কোনো কিছু বা কোনো মানুষের বিরুদ্ধে থাকে, তারা সবাই খুব স্পষ্ট আর জোরে কথা বলে। যারা সমস্ত জীবনের পক্ষে, তাদের কণ্ঠস্বর আরও জোরালো হতে হবে, কারণ আমাদের সংখ্যা তাদের চেয়ে অনেক অনেক বেশি, তাই না? আমি শুধু ঈশার কথা বলছি না, সব মানুষের কথাই বলছি। অধিকাংশ মানুষই সবার মঙ্গল চায়। তারা হয়তো বেশি কিছু করছে না, কিন্তু তাদের মনে কোনো ঘৃণা নেই বা কাউকে মেরে ফেলার ইচ্ছে নেই। অধিকাংশ মানুষের মধ্যেই সেটা নেই। কিন্তু যারা খুন করতে চায়, যারা অন্যদের দমন করতে চায়, তাদের কণ্ঠস্বর অনেক জোরালো আর স্পষ্ট। ভালোদের কণ্ঠস্বর দুর্ভাগ্যবশত কখনোই সেইভাবে জোরালো হয়নি। এটাই তথাকথিত বোকা ভালো মানুষের সমস্যা। নিজেকে ভালো মনে করলে আপনার কণ্ঠ যেন স্পষ্ট শোনা যায়, হ্যাঁ কি না? যাদের উদ্দেশ্য খারাপ তারা চেঁচাচ্ছে, যাদের ভালো উদ্দেশ্য তাদের জোর গলা হতেই হবে। কারণ পৃথিবীতে যার কণ্ঠস্বর শোনা যায় না সে হারিয়ে যায়। তাই এরই অংশ হিসেবে আমরা অনেক কাজ করছি বিশ্বজুড়ে। তবে ভারতে আমরা কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। আপনাদের অনুমতি ছাড়াই আমি কিছু গুণ যোগ করেছি, ঠিক আছে তো? Yeah. বেশ কিছুকাল আগে মনস্থির করেছিলাম যে এই দেশের 4টে প্রান্তে আমরা 4টে বড় কেন্দ্র গড়ব, আদিযোগী, দেবী, সবকিছু নিয়ে। দাঁড়ান। কিন্তু গত 2 বছরে দেশের পরিস্থিতি এবং বিশ্বজুড়ে যা সব ঘটনা ঘটে চলেছে তা দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে সংখ্যাটা দ্বিগুণ করে 8টি কেন্দ্র করার। তাই আগামী কয়েক বছরে অন্তত 8টি আদিযোগী, দেবী এবং সমস্ত আনুষঙ্গিক পরিকাঠামো মোটামুটি এখানের মতোই আশা করি দেশের 8টি প্রান্তে গড়ে উঠবে। 8টি প্রান্ত বেছে নেওয়ার কারণ বিভেদকামী শক্তির হুঙ্কার দিন দিন খুব জোরালো হচ্ছে, আর কাজেও তারা দিনে দিনে আরও দুঃসাহসী হচ্ছে। হ্যাঁ, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে, আমরাও সেদিকেই এগোচ্ছি। পরিবেশ আর প্রকৃতিতে বড় পরিবর্তন আসছে, রাজনৈতিক ব্যবস্থাগুলোয় বড় রদবদল হচ্ছে, বড় পরিবর্তন আসছে খুবই মৌলবাদী ধর্মীয় শক্তিগুলোয়। আর কিছু মতাদর্শবাদী মানুষও আছেন যারা সবার জন্যই অত্যন্ত বিপজ্জনক, যাদের একমাত্র বিশ্বাস শুধু তারাই ঠিক বাকিরা ভুল।
তাদের মূল নীতিই হল আমার পথে এসো নয়তো খতম। বাংলাদেশে যা ঘটেছে তা হঠাৎ আচমকা ঘটেনি যেমনটা দেখানো হচ্ছে। এটা একটা সুপরিকল্পিত এবং সুকৌশলী চাল, যা আজ নৃশংসতায় ঠেকেছে। আর আমাদের কাছে এসব নতুন নয়, আমরা গত 1000 বছর ধরে এই সব দেখে আসছি, তারপর ভুলেও যাই। তো এটা কারোর বিরুদ্ধে লড়াই নয়, নির্দিষ্ট কারোর বিরোধিতা নয়, বরং যা মানবতার জন্য মূল্যবান তাকে রক্ষা করার প্রয়াস। প্রত্যেক মানুষই নিজের মঙ্গলের জন্য অঙ্গীকারবদ্ধ থাকে, কিন্তু কয়েকজনের কাছে মঙ্গল মানে শুধু আমার মঙ্গল, নিজের ভালো। কেউ কেউ চায় শুধু নিজের আর তার পরিবারের মঙ্গল, কেউ কেউ চায় তার নিজের আর তার সম্প্রদায়ের মঙ্গল, কেউ কেউ চায় নিজের আর তার দেশের মঙ্গল, আবার কেউ কেউ এই গ্রহের সমস্ত প্রাণের মঙ্গল চায়। আমি চাই আপনি যেন ওই শেষোক্ত দলের অংশ হন, যেখানে আপনার মঙ্গলের অঙ্গীকার হবে এই গ্রহের প্রতিটি প্রাণের জন্যে, শুধু মানুষদের জন্যে নয়, সব কিছুর জন্যে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে যারা সকলের মঙ্গলের জন্য দাঁড়ায় তারাই যেন সমাজে ন্যারেটিভটা তৈরি করেন, আর আমরা সেটারই চেষ্টা করছি। যেমনটা জানিনি, মানুষ ভাবছে আমরা, অন্তত সেই মানুষগুলো সব সময় বলে চলেছে ওরা তো শুধু প্রচার করছে, নিজেদের জাহির করছে, সদ্গুরু তো সুপারস্টার হতে চাইছেন। আরে আমি আকাশের তারা নই, আমি সূর্য। আমার নিজের উপস্থিতি প্রকাশ করতে সোশ্যাল মিডিয়ার প্রয়োজন নেই। আমি কোথাও একটা বসলে মানুষ এমনি আসবে। হ্যাঁ, প্রথম 20 বছর আমরা একটা কাগজ পর্যন্ত ছাপিনি। নিয়ম করে আমি কখনো মিডিয়ায় আসিনি। একটু পেছনে ফিরে দেখুন, 2004-এর আগে আমার নাম কোথাও শুনেছিলেন? কারণ আমি কোথাও কোনোদিন কোনো ইন্টারভিউ দিইনি, কোনো প্রিন্ট বা পোস্টার বা কিছুই নয়। একমাত্র যখন আমরা সামাজিক প্রকল্প শুরু করলাম তখন বাইরে আসার সিদ্ধান্ত নিই। কিন্তু আমি আবারও বলছি, এটা সোশ্যাল মিডিয়া স্টার হওয়ার জন্যে নয়, এটা হলো একটা সর্বময় আপনকারী জীবনধারার ন্যারেটিভ গড়ার লড়াই। যদি সেই ন্যারেটিভটা সেট না করেন তাহলে বিভেদকামী শক্তিগুলো সেটা করবে, 100 ভাগ করবে, কারণ তারা সব সময় সক্রিয়। আর যেমনটা বলেন, তারা মতবাদী চরমপন্থী, চরমপন্থীদের অফুরন্ত শক্তি থাকে। অন্যদিকে ভালোরা অনেকটা মৃতদের মতো। হ্যাঁ, গুড পিপল আর ডেড পিপল, ছন্দটাও মিলে গেল। দুর্ভাগ্যবশত ভালো মানুষরা অনেকটাই প্রাণহীন লাশের মতোই, কারণ তারা যেটা সঠিক দেখছে তার জন্য রুখে দাঁড়িয়ে কাজ করে না। অথচ যাদের এজেন্ডা বিভেদ ছড়ানো, তারা দিনরাত কাজ করে চলেছে, এমনকি এর জন্য মরতেও প্রস্তুত। আমি আপনাকে মরতে বলছি না, আমি আপনাকে বলছি এর জন্য বাঁচতে। শুনছেন? আমরা যদি এর জন্য না বাঁচি তাহলে জানবেন তারা নিশ্চিত করবে এর জন্যই যেন আমরা মরি। Yes. ভাববেন না বিপদ দূরে, ভাববেন না এইরকম শুধু অন্য কোথাও ঘটে। সেই অন্য কোথাওটা ভুক্তভোগীর জন্য নিজের জায়গায় কিনা। যেমন এই জায়গাটা আমাদের। বিশ্বের যেখানেই কেউ খুন হচ্ছে সেও তো নিজের জায়গাতেই ছিল এবং সেখানেই সে মারা গেছে। তাদের একরকম ঘরে ঢুকেই মারা হয়েছে। প্রত্যেক দিন এটা ঘটছে। আপনারা যারা ভারতে থাকছেন, আমি চাই আপনারা একটু দেখুন বিভিন্ন রাজ্যে কি কি ঘটছে। যদি ভালো করে লক্ষ্য করেন, শুধু টিভি বা খবরের কাগজের খবর অনুসরণ করবেন না, শুধু আরেকটু গভীরে গিয়ে দেখুন, আপনি দেখবেন আতঙ্কিত হয়ে পড়বেন। ভেতরে ভেতরে সব তৈরি হচ্ছে আর খুব স্ট্র্যাটেজিক্যালি মানুষ তা গড়ে তুলছে। ইউরোপের অনেক দেশেও এমনটা ঘটছে। আর আমেরিকাতে তো দুপাশে দুটো বিশাল মহাসাগর। হ্যাঁ, ওদের বিরাট সুবিধে, জানেন তো। তা না হলে সব জায়গাতেই এই বিষ বাষ্প দানা বাঁধছে। আমাদের কারোর বিরুদ্ধে কোনো আক্রোশ নেই, কিন্তু আমাদের জীবনে যা মূল্যবান তাকে যদি রক্ষা না করি
আমরা তবে ভালো মানুষ নই। এখন এমন সময়, আমাদের এই বর্তমান প্রজন্ম এখন এমন সব পরিবর্তন দেখতে চলেছে যা মানব ইতিহাসে আগে কখনোই ঘটেনি। আগামী 25 বছরে এই বিশ্বে যে নানান সব পরিবর্তন ঘটতে চলেছে তা সম্ভবত গত 5 প্রজন্মেও ঘটেনি। গত 150 বা 200 বছরে যা হয়নি তা আগামী 25 বছরে ঘটতে পারে। আমরা এমনই এক সময়ে এখন বাস করছি যখন এত দ্রুত পরিবর্তন হয়। তখন অনেক ভালো মানুষ পরিস্থিতির শিকার হয়ে হারিয়ে যান, আর যাদের মাথায় কুচক্রী বুদ্ধি আছে তারা এই পরিস্থিতির সুযোগ নেয়। আমরা সবাই একদিন মরব, যেভাবেই হোক, কিন্তু অন্তত মূর্খের মতো মরতে চাই না। এটা আমার অঙ্গীকার। আর আপনাদের? অকালে মরতে পারি, বার্ধক্যে মরতে পারি, যে কোনোভাবেই আমরা মরতে পারি, কিন্তু মূর্খের মতো যেন না মরি। মূর্খামি মানে কি? যদি আপনি না ভাবেন বর্তমান পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে আগামী 10 বছরে কি হবে, আগামী 50 বছরে কি হবে, যদি চিন্তা করতে না পারেন, তাহলে আপনি মূর্খই। মানুষ হিসেবে আপনার চিন্তা শক্তি থাকার দরকার, তাই না? তার মানে শুধু খারাপ সম্ভাবনার কথাই ভাবা নয়, অনেক অসাধারণ সম্ভাবনাও আছে, ভালো ভালো সম্ভাবনা। কিন্তু যখন পরিবর্তন খুব দ্রুত আসে তখন মানুষের দিকে তাকালেই বোঝা যায় কারা এর সুযোগ নেবে আর কারা পস্তাবে। যখন অ্যালবার্ট আইনস্টাইন ভারতে তেমন বিরাট বিখ্যাত নন, কিন্তু আমেরিকায় স্কুলের বাচ্চাদের কাছে অ্যালবার্ট আইনস্টাইন প্রায় সর্বজ্ঞানী একজন ব্যক্তি। পুরোটা নয়, তবে উনি একরকম আদর্শ সেখানে। যখন অ্যালবার্ট আইনস্টাইন ভারত ভ্রমণে এসেছিলেন, তিনি আপনাদের ব্যাপারে খুব খারাপ একটা মন্তব্য করেছিলেন। লোকে যখন আমাকে তা বলেন, আমি বলেছিলাম না না, উনি সঠিক লোকেদের সাথে মেশেননি। তবে তিনি খুব একটা ভুলও বলেননি। উনি বলেছিলেন হিন্দুরা 15 মিনিটের বেশি এগিয়ে ভাবতে পারে না। ভাবুন তো কতটা অপমানজনক, বলুন। আমরা 15 মিনিটের থেকে বেশি এগিয়ে ভাবতে পারি না, তার কারণ আমাদের একটা অদ্ভুত সহজাত আত্মরক্ষার প্রবৃত্তি আছে, যেখানে আমরা নিজেদের অতীতকে মাথা থেকে মুছে ফেলি। আগের দিন আমাদের সাথে যাই ঘটুক, আজ সকালে জল খাবারটা জুটে গেলেই আমরা খুশি। বলে না বর্তমানে বাঁচা। যদি শুধুই বর্তমানে পড়ে থাকেন, অতীত থেকে কোনো শিক্ষা না নিয়ে আর ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে কোনো পরিকল্পনা ছাড়াই, সেটাই তো নির্বুদ্ধিতা বা মূর্খামি, হ্যাঁ কি না? আপনাদের আমাকে কথা দিতেই হবে, একটা প্রজন্ম হিসেবে আমরা এমন হব না, যাই হয়ে যাক না কেন, অন্তত নির্বোধ হয়ে মরব না। এটা খুব খুব জরুরি। আমাদের গোটা প্রজন্মটাই যদি জেগে না ওঠে আর যা করার দরকার তা না করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জীবনটা ভালো হবে না। এটুকুই বলার। এর দায়টা আমাদের। আজ জীবনে আপনারা যা উপভোগ করছেন তার অনেক কিছুই কিন্তু আপনাদের তৈরি নয়, তা আগের প্রজন্ম করে গেছে, তাই না? আপনার বাবা যদি আপনার জন্য অনেক ঋণ রেখে যান, বেঁচে থাকতে তিনি আপনাকে যতই ভালোবাসুন, তাকে আপনি অভিশাপ দেবেন কি না? বলুন, সেটাই তো ঘটবে। যদি এমন পরিস্থিতি রেখে যাই যেখানে পরের প্রজন্মকে ভুগতে হবে কারণ আমরা তাদের ভবিষ্যতের কথা ভাবিনি বলে, তাহলে তারা আমাদের অভিশাপ দেবে কিনা? হ্যাঁ কি না? একদমই দেবে। তাই এটা অত্যন্ত জরুরি। প্রতিটি প্রজন্মেরই এই দায়িত্ব রয়েছে। কিন্তু আমাদের জেনারেশনের যারা এখনো এখানে জীবিত, যখন বলছি আমাদের প্রজন্ম, সদ্গুরু আমরা তো আপনার জেনারেশন নই, আমরা জেন জি। আরে আপনি বেঁচে আছেন মানেই আপনি এই প্রজন্মই।
বর্তমানে জীবিত সকলেই আমাদের জেনারেশন। সমাজে আমাদের কত রকমের বিভেদ রয়েছে, নানান ধরনের বিভেদ, জাতি, ধর্ম, দেশ, আরও কত সব ছাইপাশ। তার উপরে আবার বর্তমান প্রজন্মের মধ্যেও প্রতি 5-7 বছর অন্তর অন্তর নতুন জেনারেশনের নামকরণ। জীবিত সকলেই আমাদের প্রজন্ম। যে শিশুটি সদ্য জন্মালো আর যে কাল মরবে, সবাই আমাদেরই সময়ের মানুষ কিনা? তো এই প্রজন্মে আমাদের একটা বিশাল দায়িত্ব রয়েছে, যা আগের যে কোনো সময়ের চেয়েও অনেক বেশি গুরুত্বের। কারণ আগামী 25 বছরের জীবনের প্রতিটি ক্ষেত্রেই যে ধরনের পরিবর্তন আসবে, তাতে আপনার যদি স্ট্র্যাটেজিক মাইন্ড না থাকে, তাহলে আপনি বাইরের শক্তিদের, আমাদের সমাজ, দেশ, এমনকি গোটা বিশ্বের ভিত্তি গঠনকেই কবজা করার সুযোগ করে দেবেন। ইতিমধ্যেই তারা বাড়ছে। সৌভাগ্যবশত তাদের সংখ্যা এখনও মাত্রা ছাড়িয়ে যায়নি, কিন্তু তাদের আওয়াজ অনেক জোরালো, তারা খুব লাউড। কিন্তু যারা জেনে শুনে বা অজান্তে, সহজাত মানবিকতা থেকেই যারা সবার মঙ্গলের পক্ষপাতী, তাদের সংখ্যা অনেক বেশি হলেও তারা বড্ড নিরীহ। তো 8টি কেন্দ্র গড়ে উঠছে। কোথায় এখনই জিজ্ঞেস করবেন না, আগামী কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্তে এই কেন্দ্রগুলো গড়ে উঠবে। অনুগ্রহ করে যেভাবে পারেন এর অংশ হন।